আজকের গল্প নীল আতঙ্ক। লিখেছেন সত্যজিৎ রায়। আমার নাম অনিরুদ্ধ বোস। আমার বয়স 29। এখনো বিয়ে করিনি। আজ এই 8 বছর হলো আমি কলকাতার একটা সওদাগরি অফিসে চাকরি করছি। মাইনে যা পাই একটা মানুষের দিব্যি চলে যায়। সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি। দোতলার দুখানা ঘর, দক্ষিণ খোলা। 2 বছর হলো একটা অ্যাম্বাসেডর গাড়ি কিনেছি। সেটা আমি নিজেই চালাই। অফিসের কাজের বাইরে একটু সাহিত্য করার নাম আছে। আমার 3খানা গল্প মাসিক বাংলা পত্রিকায় বেরিয়েওছে, সিনেমা হলে প্রশংসা পেয়েছে। তবে আমি জানি যে শুধু লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই। গত কয়েক মাস একদমই লেখা হয়নি। তবে বই পড়েছি অনেক, আর তার সবই বাংলাদেশের নীলের চাষ সম্পর্কে। এ বিষয়ে এখন আমাকে একজন অথরিটিও বলা চলে। কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীলের চাষ শুরু করলো, আমাদের দেশের লোকদের উপর তারা কীরকম অত্যাচার করত, কিভাবে নীল বিদ্রোহ শুরু হলো, আর কিভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এ দেশ থেকে নীলের কৃত্রিম চাষ উঠে গেল, এসব এখন আমার নখদর্পণে। যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার নীল সম্পর্কে এই কৌতূহল জাগলো, সেটা বলবার জন্যেই আজ লিখতে বসেছি। এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার। আমার বাবা মুঙ্গেরের নামকরা ডাক্তার ছিলেন। ওখানেই আমার জন্ম, আর ওখানের এক মিশনারি স্কুলে আমার ছোটবেলার পড়াশুনো। আমার এক দাদা আছেন, আমার চেয়ে 5 বছরের বড়। তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছে গোল্ডার্স গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। দেশে ফেরার ইচ্ছা আছে বলে আমার মনে হয় না। আমার যখন 16 বছর বয়স, তখন আমার বাবা মারা যান। তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাড়িতে উঠি। মামা বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাশ করি। তারপর একটা সাময়িক ইচ্ছে হয়েছিল সাহিত্যিক হবার, কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা করতে হলো। বড় মামার সুপারিশে এই চাকরিটা হলো। তবে আমার কৃতিত্ব ছিল না তা নয়। ছাত্র হিসাবে আমার রেকর্ডটা ভালোই, ইংরেজিটাও বেশ গড় করে বলতে পারি। আর তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে, যেটা ইন্টারভিউয়ের সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল। মুঙ্গেরে ছেলেবেলার কথা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে। কলকাতায় এক নাগাড়ে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এত লোকের ভিড়, ট্রাম বাসের ঘরভাড়ানি, এত হই হল্লা, জীবন ধারণের এত সমস্যা, মাঝে মাঝে ইচ্ছা করে এইসবের থেকে ছুট্টে বেরিয়ে চলে যায়। আমার বাড়িটা কেনার পর কয়েকবার এটা করেওছি। ছুটির দিনে একবার ডায়মন্ড হারবার, একবার পোর্ট ক্যানিং, আর একবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি। একাই গিয়েছি প্রতিবার, কারণ এ ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতো আমি কাউকে খুঁজে পাই না। এ থেকেই বোঝা যাবে যে কলকাতা শহরে সত্যিকারের বন্ধু বলতে আমার তেমন কেউই নেই। তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর বছর 4 আমাদের মধ্যে চিঠি লেখালেখি চলেছিল। তারপর বোধহয় আমার দিক থেকেই সেটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল, মামা বাড়ি থেকে একটা লোক এসে চিঠি দিয়ে গেছে।
খামের উপর লেখা দেখেই বুঝলাম প্রমোদ। দুমকা থেকে লিখেছে, জঙ্গলি অফিসে চাকরি করছে, কোয়ার্টার্স আছে, দিন সাতেকের ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওনা ছিল বেশ কিছু দিনের, তাই যত শীঘ্র সম্ভব অফিসের কাজ গুছিয়ে নিয়ে গত 27শে এপ্রিল, তারিখটা আমার আজীবন মনে থাকবে, তল্পিতল্পা গুটিয়ে কলকাতার জঙ্গল ও ঝঞ্ঝাট পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্যই মোটর যোগে দুমকা যাবার কথা একবারও বলেনি, ওটা আমারই আইডিয়া। 200 মাইল রাস্তা, বড় জোর 5-5.5 ঘন্টার ধাক্কা। 10টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়ব, দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, এই ছিল আমার মতলব। কাজের বেলা গোড়াতেই একটা হোঁচট খেতে হলো। রান্নারেরই ঠিক সময়, কিন্তু ভাত খেয়ে সবে মুখে পানটা পুড়েছি, এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির। একে ভারকার্তিক লোক, তার উপর প্রায় 10 বছর পরে দেখা। মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না যে আমার না একটু তাড়া আছে। ভদ্রলোককে চা খাওয়াতে হলো, তারপর ঝাড়া 1 ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো। মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি, তখন দেখি আমার একতলার ভাড়াটে ভোলাবাবু তার 4 বছরের ছেলে পিন্টুর হাত ধরে যেন কোত্থেকে বাড়ি ফিরছেন। আমায় দেখে বললেন, বলি একা একা কোথায় পাড়ি দিচ্ছেন? আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্নভাবেই বললেন, এতটা পথ মোটরে একা যাবেন? অন্তত এই ট্রিপটির জন্যে একটা ড্রাইভারের ব্যবস্থা করলে হতো না? আমি বললাম, চালক হিসেবে আমি খুব হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে আমার গাড়িটাও দেখুন প্রায় নতুন রয়েছে, তাই ভাবনার কিছু নেই। ভদ্রলোক বললেন, বেস্ট অফ লাক বলে ছেলের হাত ধরে বাড়ির ভেতর ঢুকে পড়লেন। গাড়িতে বসে স্টার্ট দেবার আগে হাত ঘড়ির দিকে চেয়ে দেখি 11:15। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছতেই লাগলো 1.5 ঘন্টা। এই 30টা মাইল পেরোতে এত ঝক্কি, রাস্তা এত বাজে ও আনরোমান্টিক যে মোটর যাত্রায় প্রায় 16 আনা উৎসাহ মানুষের উবে যায়। কিন্তু তার ঠিক পরেই শহর পিছনে ফেলে গাড়ি যখন ছোটে মাঠের মধ্যে দিয়ে, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো। মন তখন বলে, এর জন্যেই তো আশা। কোথায় ছিল একদিন চিমনির ধোঁয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেটো বাতাস। 1:30 নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি, তখন পেটে একটা খিদে খিদে ভাব অনুভব করলাম। সঙ্গে কমলা লেবু আছে, ফ্লাস্কে গরম চা আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশেই স্টেশন। গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে 2টো টোস্ট, একটা অমলেট, 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি আছে এখনো 30 মাইল। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানাগড় পড়ে, সেখান থেকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, সেটা ছেড়ে ইলামবাজারের রাস্তা নিতে হবে। ইলামবাজার থেকে সিউড়ি হয়ে ম্যাসাঞ্জোর পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সবে দৃষ্টিগোচর হয়েছে। এমন সময় আমার গাড়ির পিছনের দিক থেকে একটা বেলুন ফাটার মতো শব্দ হল, হঠাৎ। আর সেই গাড়িটা একপাশে কেঁদড়ে গেল, কারণ অবশ্যই সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো কয়েক মাইল দূর। কাছাকাছির মধ্যে মেরামতির দোকানের আশাটা মন থেকে মুছে ফেলতে হলো। সঙ্গে যে স্টেপনি ছিল না তা নয়,
আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছু নয়। তবু এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছাটা অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো, পাশ দিয়ে হুস হুস করে অন্য গাড়ি বেরিয়ে যাবে, আর আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে, এটা ভাবতে মোটেই ভালো লাগছিল না। কিন্তু কি আর করা যায়, 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে জয় মা গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার ক্যারিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তখন আমার শার্টটা ঘামে ভিজে একেবারে শরীরের সঙ্গে সেঁটে গেছে। ঘড়িতে দেখি 2:30 বেজে গেছে, আর হাওয়াতে এখন একটা গুমোট ভাব। ঘন্টাখানেক আগেও সুন্দর হাওয়া বইছিল। গাড়ি থেকে দেখছিলাম বাঁশঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে। এখন চারদিক থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশের নিচের দিকে দূরের গাছপালার মাথায় একটা কালচা নীলের আভেশ লক্ষ্য করলাম। মেঘ? ঝড়ের মেঘ কি? হ্যাঁ, কালবৈশাখী? ভেবে লাভ নেই, স্পিডোমিটারের কাঁটা আরও চড়াতে হবে। ফ্লাস্কটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম। ইলাম বাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল। আর বাজ, এই জিনিসটাকে কেন জানি না কোনোদিনই আমি বরদাস্ত করতে পারি না। ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্বর নিক্ষেপ। ঘরে বসে যে জিনিস চিরকাল সানন্দে উপভোগ করেছি, যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি, গান করেছি, সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকার সৃষ্টি করতে পারে তা কল্পনাও করতে পারিনি। একসময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসেডার গাড়িকেই বোধহয় তাক করে বিদ্যুৎ বাণ নিক্ষেপ করছে, এবং আরেকটু মনোযোগ দিয়ে কাজটা করলেই একেবারে লক্ষ্যভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যে কোনো মতে যখন শিউরি ছাড়িয়ে ম্যাসেঞ্জরের পথে পড়েছি, তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হলো, যেটাকে কোনো মতেই বজ্রপাতের বলে ভুল করা চলবে না। বুঝলাম আমার গাড়ির আরেকটি টায়ার হয়েছে কাজে ইস্তফা দিয়ে দিয়েছে। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি, ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিড মিটারের কাঁটাকে 15 থেকে 25-এর মধ্যেই রাখতে হয়েছে, না হলে এতক্ষণ ম্যাসেঞ্জর ছাড়িয়ে চলে যেতাম। কোথায় এসে পৌঁছলাম? সামনের দিকে চেয়ে কিচ্ছু বোঝার উপায় নেই। কাঁচের ওপর মনে হচ্ছে জলপ্রপাত। ওয়াইপারটা সাপাত সাপাত শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো। নিয়ম মতো এপ্রিল মাসে এখনো সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হয় এই রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘনবসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখব, তারও উপায় নেই। তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো এই, যে
যে মাইল খানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই, আর আমার সঙ্গে বাড়তি টায়ারও আর নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগলো, এতখানি সময়ের মধ্যে একটা গাড়ি বা একটা মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না তো। আচ্ছা, তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, সিঁড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি, কিন্তু তারপরে যদি কোনো ভুল রাস্তার মোড় ঘুরে থাকি এই চোখ ধাঁধানো বৃষ্টিতে, সেটা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু যদি ভুল হয়ে থাকে, ওটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশেহারা হয়ে পড়তে হবে। এখানেই থাকি। আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দু মাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কিভাবে কাটবে তার কোনো ইঙ্গিতও নেই। আশেপাশে ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়েছে। বৃষ্টিটা একটু কমের দিকে। অন্য সময় হলে এই মাটির সোঁদা গন্ধটায় আমার মনটা মেতে উঠত, কিন্তু এ অবস্থায় নয়। আবার গাড়িতে উঠলাম, কিন্তু তাতেই বা কি লাভ? হাত পা ছড়িয়ে আরাম করার পক্ষে অ্যাম্বাসাডার গাড়ির মতো অনুপযুক্ত বোধহয় আর কিছু হয় না। ভোলাবাবুর কথা মনে পড়ল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে এমন খাঁটি উপদেশ দেন কি করে? ভবিষ্যতে পেঁক পেঁক পেঁক। একটু তন্দ্রার ভাব এসে গিয়েছিল। হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসলাম। বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকার গাঢ়তর। আবার সেই পেঁক পেঁক পেঁক। পিছনে ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে। হর্ন দিচ্ছ কেন? ও, তাহলে আমি কি রাস্তাটা পুরো দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই। টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আধখানা ডেকে রেখেছে। লরি যাওয়ার জায়গা তো নেই। हाँ जी, गाड़ी साइड कीजिए। আমার অসহায় ভাব দেখেই বোধহয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে এলেন। क्या हुआ? পাংচার? আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার অবস্থাটা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে এক পাশে সরিয়ে আপনার জায়গা করে দিতে পারি। এবার লরি থেকে পাইয়াজির সহকারী নেমে এলেন। তিনজনে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে এক পাশে করে দিলাম। তারপর জিজ্ঞেস করে জানলাম যে এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে এসে গেছি। তবে সেটা মাইল 3 বেশি নয়। কাছাকাছির মধ্যে গাড়ি সারানোর কোনো দোকান নেই। লরি চলে গেল। তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো, আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি। হঠাৎ পাশের জানলা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিং হুইলটার উপর পড়ল। আবার দরজা খুলে গড়া বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে। বোধহয় জানালা। ধোঁয়া, কারণ আগুন। কেরোসিনের আলো, তার মানে মানুষ। কাছাকাছি বাড়ি আছে এবং তাতে মানুষও আছে। টর্চটা এগিয়ে নিয়ে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলোর দূরত্ব খুব বেশি নয়। আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা। একটা রাস্তাও রয়েছে, অপরিসর পথ। সেটা বোধহয় আলোরই দিক থেকে। আমি যে রাস্তায় আছি সেটাই এসে পড়েছে। পথের দুপাশে গাছপালার বন, তলার দিকে আগাছার জঙ্গল। খোঁজ পরোয়া নেই। গাড়ির দরজা লক করে রওনা দিলাম। যতদূর সম্ভব খানাখন্দ জল কাদার মধ্যে দিয়ে চাপাত করে খানিক দুটি হেঁটে তেঁতুল গাছ পেরোতেই বাড়িটা চোখে পড়ল।
বাড়ি বলা ভুল হবে, একখানা কি দেড়খানা ইটের ঘরের উপর একটা টিনের চালা, ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভেতর একটা জ্বালানো লণ্ঠন, একটা ধোঁয়াটে ভাব, আর একটা খাটিয়ার কোণ লক্ষ্য করলাম। বললাম, কই হ্যাঁ? একটা মাঝবয়সী বেটে গুম্ফওয়ালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভ্রু কুচকে চাইল। আমি আলোটা নামিয়ে নিলাম। কাহা সে আয়া বাবু? আমার দুর্ঘটনার কথা তাকে সংক্ষেপে বর্ণনা করে বললাম। এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে? যা পয়সা লাগে আমি দেব। ডাক বাংলো মেয়ে? ডাক বাংলো? সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কি আছে দেখিনি। এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়ল। সেটা দেখিয়ে বললাম, এটাই ডাক বাংলো? हाँ बाबू, लेकिन बिस्तरा उस्तरा कुछ नहीं है, खाना भी नहीं मिलेगा। বিছানা আমার সঙ্গে আছে, খাট হবে তো? খাটিয়া হোগা। আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছ দেখছি, তুমি নিজে খাবে নিশ্চয়ই। লোকটা হেসে ফেলল। তার হাতের শেখা রুটি আর তার বউয়ের রান্না করা উড়দকা ডাল কি আমার চলবে? বললাম, খুব চলবে, সব রকম রুটি আমার চলে। আর উড়দকা ডাল, ও তো আমার অতি প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, এখন নামেই ডাক বাংলো। তবে পুরনো সাহেবি আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বেশ বড় আর সিলিংটা পেল্লায় উঁচু। আসবাব বলতে একটা পুরনো নোয়ারের খাট, একপাশে একটা টেবিল আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের ওপর রাখল। বললাম, তোমার নাম কি হে? সুখরাম বাবুজি। এ বাংলায় লোকজন কোনোকালে এসেছে না আমি প্রথম? সুখরামের রসবোধ আছে। সে হেসে বলল, বললাম, ভূত টুত নেই তো? আরে রাম রাম, কত লোকই তো এসেছে এখানে, রাতে থেকে গেছে, এমন উপবাদ কেউ দেয়নি। একথা একটু যে আশ্বস্ত হইনি তা বলতে পারি না। ভূতে বিশ্বাস করি বা না করি, এটুকু অন্তত জানি যে ভূত যদি থাকেই এ বাংলোতে, তাহলে সে সবসময় থাকবে, আর না থাকলে কোনো সময়ই থাকবে না। বললাম, এটা কতদিনের পুরনো বাড়ি? সেখন আমার বেডিং খুলে দিতে দিতে বলল, पहले ये नील कोठी था, एक नील का फैक्ट्री भी था नजदीक में, उसका एक चिमनी अभी तक खड़ा है और सब टूट गया। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম। মুঙ্গেরের আশেপাশেও ছোটবেলায় পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি। যাই হোক, শিখনের তৈরি রুটি আর কলাইয়ের ডাল খেয়ে নেয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম, তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছে যাব বলে টেলিগ্রাম করেছিলাম। ও একটু চিন্তিত হবে নিশ্চয়ই, কিন্তু সে নিয়ে আর ভেবে লাভ কি। যাক, একটা আস্তানা যে পেয়েছি এবং বেশ সহজেই পেয়েছি, সেটাও কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশটা মেনে চলব, উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক যে এমনি শেখার চেয়ে ঠেকে শেখার দাম কিন্তু অনেক বেশি। লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছি, দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট।
ঘরে বেশি আলো থাকলে আমার আবার ঘুম আসে না। অথচ এখন যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে সব জিনিসপত্র বার করে নিয়ে সেটা লক করে এসেছি বলাই বাহুল্য। এটুকু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে কিছুটা কম। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে। ব্যাঙ আর ঝিঝির সমবেত কণ্ঠস্বরে রাত এখন মুখর হয়ে উঠেছে। শহরের জীবনটা এত দূরে আর এত পিছনে সরে গেছে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের কথা মনে পড়ল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়াল স্ট্রিটের এক পেশাদারি থিয়েটারে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কতক্ষণ পরে তা জানি না। দরজায় একটা শব্দ, ভেতরে হুড়কো দেওয়া। বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয় কিছু একটা নখ দিয়ে সেটাকে আঁচড়াচ্ছে। মিনিট খানেক পরে আওয়াজটা থেমে গেল। আবার সব চুপচাপ। চোখ বুঝলাম, কিন্তু সে অল্পক্ষণের জন্য। একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে বরবাদ হয়ে গেল। বাংলার গ্রাম্য নেড়ি কুত্তার ডাক তো এটা নয়, এটা হলো বিলিতি হাউন্ডের হুঙ্কার। এই ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে ডাক শুনতে পেতাম। গিয়ে তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি, কারণ কুকুরটার ডাক বাংলো খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে। তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এতটা মাথা ঘামানোর কোনো মানেই হয় না। তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা করা যাক। রাত কটা হলো? জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। শোয়া অবস্থাতেই বাঁ হাতটা তুলে বুকের সামনে আনতেই বুকটা ধড়াস করে উঠল। হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি। যত পরে থাকা যায় ততই ভালো বলে ওটা শোবার সময়ও কখনোই তো খুলে শুই না। ঘড়ি কোথায় গেল? শেষটাই কি ডাকাতের রাস্তাটা এসে পড়লাম নাকি রে ভাই? তাহলে তাহলে আমার গাড়ির কি হবে? বালিশের পাশে হাত দিয়ে টর্চটা খুঁজতে গিয়ে দেখি না, সেটাও নেই। এক লাফ বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটাও দাও। মাথাটা এবার আমার গরম হয়ে গেল। এর একটা ভিড় করতেই হবে। হাঁক দিলাম, চৌকিদার, চৌকিদার। কোনো উত্তর নেই। বারান্দায় যাবো বলে দরজা দিয়ে এগিয়ে গিয়ে খেয়াল হলো যে হুড়কোটাকে যেমনভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনই আছে। জানলাতেও গড়ার। তবে তবে চোর এলো কোথা দিয়ে? দরজার হুড়কোটা খুলতে গিয়ে আমার নিজের হাতের ওপর চোখ পড়ে কেমন জানি একটা খটকা লাগলো। হাতে কি দেয়াল থেকে চুন লেগেছে, না পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। সাই থিয়েটার। নিজের গলার স্বর নিজে চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি হাই স্কুলে পড়ি, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার কোনোদিনই ছিল না। আর চৌকিদারি বা কোথায়? কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ। দূরে আবছা একটা বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে একটা চিমনির মতো স্তম্ভ। চারদিকে অস্বাভাবিক নিস্তবতা। আমার পরিবেশ বদলে গেছে, আমি নিজেও বদলে গেছি। ঘরমাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম।
চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরে সব কিছুই এখন আমি দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ মশারি টাঙিয়ে শুয়েছিলাম। বালিশ যেটা রয়েছে সেটাও আমার নয়, আমারটা ছিল সাধারণ। এটার পাশে পাহাড়ের কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেওয়ালের সামনে সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই। আবছা আলোতেও তার বার্নিশ করা কাঠটা চকচক করছে। টেবিলের ওপর রাখা হয়েছে লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প। আরও জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো। এক কোনায় দুটো ট্রাঙ্ক, দেওয়ালে একটা আলনা, তা থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি, আর একটা হান্টার চাবুক। আলনার নিচে এক জোড়া হাঁটু অবধি উঁচু জুতো, যাকে বলে গোলো শু। জিনিসপত্র ছেড়ে আর একবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট, আরও নিচে মোজা, পায়ে জুতো নেই। তবু খাটের পাশেই দেখলাম এক জোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে। আমার ডান হাতটা এবার আমার মুখের উপর বুলিয়ে বুঝতে পারলাম শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারার আরও পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট, আর চোয়াল, এই চোয়াল আমার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউ খেলানো চুল পিছনে কাঁধ অবধি নেমে এসেছে, কানের পাশে ঝুলপি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় ও আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারাটা দেখার জন্যে। কিন্তু আয়না কোথায়? রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটি মাত্র বালতি ছাড়া সেখানে আর কিছুই নেই। এখন দেখি মেঝের এক কোণে একটা টিনের বাথটব, তার পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনেই, একটা কাঠের ড্রেসিং টেবিলের উপর লাগানো একটা ওয়াল শেপের আয়না। আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয়। কোন এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা, এবং সে চোখের চাহনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশেছে। কত বয়সে সাহেবের? 30-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালেই বার্ধক্যের ছাপ পড়েছে। কাছে গিয়ে আরও ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে এলো। এই কণ্ঠস্বর আমার নয়, এই দীর্ঘশ্বাস ও সাহেবেরই মনের ভাব ব্যক্ত করছে। এটা আমার নয়। এর পরে যা ঘটল তাতে বুঝলাম এ শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারোর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য, আমি অনিরুদ্ধ বোস যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে, অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী। এই থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কি না তা আমার জানা নেই। বাথরুম থেকে শোবার ঘরে ফিরে এলাম। আবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখন জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতার খোলা পাতায় কিচ্ছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে
দোয়ার থেকে কলমটা আমার ডান হাত দিয়ে তুলিয়ে নিল। সে হাত এবার খাতার বাঁ দিকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরের নিস্তব্ধতা ভেদ করে খসখস করে খামের কলম লিখে চলল। আর তাতে লেখা হলো 27শে এপ্রিল 1868। কানের কাছে আবার সেই রাক্ষসে মশার বিনবিনুনি আরম্ভ হয়েছে। শেষটায় এই সামান্য এক পোকার হাতে আমার মতো এক চাঁদরেল ব্রিটিশ শাসককে পরাজিত হতে হলো। ভগবানের এই এমন বিধি। এরিক পালিয়েছে, পার্সি আর টনিও আগেই ভেগেছে। আমার বোধহয় ওদের চেয়েও বেশি টাকার লোভ, তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারেনি। না, শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যা কথা লেখা পাপ। আর একটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে চেনে। সেখানে থাকতেও তো কম কুকীর্তি করিনি, আর তারা সে কথা ভুলেও নি। ইংল্যান্ডে ফিরে যাওয়ার সাহস আমার নেই। বুঝতে পারছি এখানেই থাকতে হবে আর এখানেই মরতে হবে। মেরি, আজ আমার 3 বছরের শিশু সন্তান টবির কবরের পাশেই আমার স্থান হবে। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভের উপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতো একটি লোকও নেই এখানে। হ্যাঁ, যদি মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত বেয়ারাম মির্জান। আর রেস্ক, আসল ভাবনা তো রেস্ককে নিয়ে। হায় প্রভু ভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে এরা আর আস্ত রাখবে না রে। হয় ঢিল মেরে, না লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে এরা। তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে। আমার হাত নয়, ডায়েরি লেখকের। কলম রেখে দিলাম। আমার ডান হাতটা টেবিলের উপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেরাজের হাতল, হাতের টানে দেরাজ খুলে গেল। ভিতরে একটা পিনকুশন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিছু কাগজপত্র। আরও খানিকটা খুলে গেল দেরাজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল। স্থল, তার হাতলে হাতির দাঁতের কাজ। আমার হাত পিস্তলটাকে বার করে নিল। হাতের কাঁপুনি থেমে গেল। বাইরে শেয়াল ডাকছে। সেই শেয়ালের ডাকের প্রত্যুত্তরেই যেন গর্জিয়ে উঠল হাউন্ডের কণ্ঠস্বর। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে সামনের মাঠে চাঁদের আলো। বাংলোর বারান্দা থেকে হাত 20 দূরে ছাই রঙের একটা প্রচণ্ড গ্রে হাউন্ড ঘাসের ওপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসা মাত্র আমার দিকে ফিরে লেজ নাড়তে লাগলো। রেস্ট, এই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর। দূরে বাঁশবন ও নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে এলো। রেস্ক, রেস্ক। রেস্ক এগিয়ে এলো, তার লেজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার হাত কোমরে। উঠে এলো পিস্তল। সেই পিস্তলের মুখ কুকুরের দিকে। রেস্ক যেন থমকে গেল। তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটু ধোঁয়া, আর চারিদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেস্কের দেহের সামনের অংশ বারান্দার উপর ও পেছনের ঘাসটা তার উপরে এলিয়ে পড়েছে। পিস্তলের শব্দ শুনে ডেকে উঠেছে দূরের গাছপালা থেকে। ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। রুমের মধ্যে শান্তিনিকেতন থেকে মাইল 50 বেশি দূর নয়। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে। এমনকি হয়তো মাইল খানেকের মধ্যে একটা গাড়ির দোকানও পেয়ে যাবে।
ঘরে ফিরে এসে দরজার হুড়কো লাগিয়ে খাটের উপর এসে বসলাম। বাইরের লোকের গোলমাল এগিয়ে আসছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা বেশ গরম। তারপর তারপর আর কিচ্ছু জানি না। দরজায় ধাক্কা নিতে ঘুম ভেঙে গেল। চা লিজিয়ে বাবুজি। ঘরে দিনের আলো, চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকে মা হাতের কবজির দিকে চলে গেল। 6:13। ঘড়ি চোখের আরো কাছে আনলাম, কারণ তারিখটা দেখা যায় এতে 28 এপ্রিল। বাইরে থেকে সুকন্যাম বলছে, आपका गाड़ी ठीक हो गया बाबूजी।